মার্কেটে আসছি আজকে অনেক দিন পরে। তবে মার্কেটে আসার কারণ হচ্ছে সামনে যে শীত, মাগো মা, আমিও আমার আব্বু এসেছি সবার জন্য মার্কেট করতে। আমাদের বাইকটা রেখে মার্কেটে ঢুকতে যাব এমন সময় খেয়াল করলাম যে আজকে অনেক যানজট লাগছে মার্কেটে। যাই হোক, আমরাও আমাদের কেনাকাটা শুরু করলাম। আমাদের কেনাকাটা শেষ করে টাকা দিয়ে যেই পেছনের দিকে ঘুরবো, তখনই একটা বোরকা পরা মেয়ে আমার দিকে কিছু শপিং ব্যাগ দিয়ে বলছে, কি ব্যাপার, আমাকে ওইখানে রেখে কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তো পুরাই হা হয়ে গেলাম। আর আপনারা ভাবছেন আমার আব্বু কি বলবে? তাহলে শুনুন। আজকে আগে বাড়ি চল, তারপর তোর একদিন কি আমার একদিন। আমার হা হয়ে থাকা দেখে মেয়েটা বলল, কি হলো, আমায় বাসায় নামিয়ে দিয়ে আসবে না? আমি তো একা একা বাসায় যেতে পারবো না এতগুলো ব্যাগ নিয়ে। এবার আমি কথা বললাম, এই মেয়ে, এই আপনার সমস্যা কি? চেনা নাই জানা নাই, আপনি এসে এসব কি বলছেন তখন থেকে? কি, আমি এমন করছি তাই না? তাহলে ওইখানে আমাকে একা একা রেখে চলে এসেছো কেন? আবার এখন বলছো আমাকে চেনো না? কি পাগল হয়ে গেলা নাকি? অন্য কোনো মেয়ে দেখে আমাকে চিনতে পারছো না? আমার প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু রাগ না প্রকাশ করে বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি মনে হয় কারোর সাথে আমাকে গলিয়ে ফেলছেন। দেখুন, আমি আপনাকে চিনি না, আর আমি এখানে আমার আব্বুর সাথে এসেছি। এতক্ষণ আমার আব্বু চুপ করেছিল, কিন্তু এবার কথা বলল। দেখো মা, তোমার সত্যি কোথাও ভুল হচ্ছে, কারণ ও তো এখান থেকে কোথাও যায়নি। আর ও তো কোনো মেয়ের সাথে রিলেশন তো দূরের কথা, কথাও বলে না। ও হলো একটা ভিতর ডিম। এবার আমার প্রেস্টিজের 12টা বাজলো। ও সরি আঙ্কেল, আমার মনে হয় সত্যি তাহলে কোথাও ভুল হচ্ছে। এইবার তাহলে বুঝতে পেরেছেন? সরি। তারপর মেয়েটি চলে গেল। আমরাও রওনা দিলাম বাড়ির দিকে। আমরা আমাদের বাইকটা নিয়ে বাসায় চলে আসলাম। আমি যত বাড়ির দিকে আসছি তত বেশি ভয় হচ্ছে যে আজ কপালে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন। আমরা বাড়িতে চলে আসছি। যাক বাবা, আব্বু এখনো কিছু বলেনি। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের দিকে যেতেই দেখি আব্বু আর আম্মু বসে আছে। তারা কি যেন বলাবলি করছে। আমি গিয়ে পাশে বসতেই আম্মু হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করলো, কি রে বাবা, ওই মেয়েটা কে ছিল? আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম আর আস্তে করে বললাম, কোন মেয়েটা আম্মু? গাধা, মার্কেটে গিয়ে যে তোকে বয়ফ্রেন্ড বানাতে চাচ্ছিল, ওইটাকে চিনিস না? আশ্চর্য, আমি চিনব কিভাবে? আমি কি আগে কখনো দেখেছি নাকি যে চিনব? আরে রাগ হবার কি আছে, রাগ করিস না। আর এখনো কোনো পছন্দ থাকলে বল। আসলে আমার রাগ একটু বেশি, তাই বলবো যে রাগ করিস না। আর ভাবছেন যে আমার পছন্দের কথা বলছে কেন? আসলে সবাই আমার জন্য মেয়ে দেখে রেখেছে, তাই আর কি। আরে না, আমার কোনো পছন্দ নাই। এই বলে আমি ওইখান থেকে রুমে চলে আসলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, তখন মার্কেটের ওই মেয়েটার কথা মনে হচ্ছিল। এখন ওইসব ভাবাভাবি শেষ। আগে আপনাদের আমার পরিচয়টা দেই। আমি মেহেদি হাসান পারভেজ, বাবা মায়ের 3 নাম্বার এবং শেষ পিচি ছেলে। আমার বড় 2 ভাই আছে। বাবা কিছুই করে না, ভাইয়া করে। আর আমার হবু ওয়াইফের নাম সুলতানা, আব্বুর বন্ধুর মেয়ে। আমি চেয়েছিলাম একটা প্রেম করব, তারপর বিয়ে করব, কিন্তু আব্বু আম্মুর কথায় রাজি হয়ে যাই বিয়েটা করতে। আমি পড়াশোনা শেষ করে এখন একটা কোম্পানিতে চাকরি করি। আর আমি কিন্তু এখনো আবার স্ত্রীকে দেখি নাই, মানে হবু বউ। যাই হোক, পরিচয় দিতে দিতে ঘুমিয়ে গেছি। এভাবে কয়দিন চলে গেল। আজ আব্বু বলছে একটু শ্বশুর বাড়ি যেতে হবে, সরি, হবু শ্বশুর বাড়ি। ভেবেছিলাম আজকে অন্তত নিজের জিনিসটার সাথে একটু দেখা করতে পারবো, কিন্তু কথায় আছে না যে ভাগ্যে না থাকলে কিছুই হয় না। আজকেও দেখা হলো না। যাই হোক, ওইখানে থেকে আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি আসায় একদম ভিজে গেলাম। যাই হোক, বাসায় এসে রাতে থেকে প্রচণ্ড জ্বর আসলো। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হইনি। আজ আমি আর আব্বু ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে দেখে কিছু পরীক্ষা করাতে বলল। আজকে প্রচণ্ড ভিড় থাকায় আমরা ওয়েট করছিলাম। এমন সময় কোথায় থেকে যেন সেই মেয়েটা এসে আমাকে বলছে যে, এত টেনশন করতে হবে না, বাচ্চার বেশি সমস্যা হয়নি, শুধু একটু জ্বর আসছিল। আমি যথারীতি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে দেখলাম আব্বু মুচকি মুচকি হাসছে। আমি ভাবছিলাম আব্বু প্রচণ্ড রিয়াক্ট করবে। মানে আপনি কাকে কি বলছেন এসব?
মানেটা কি? হ্যাঁ, কি বলছো এসব? আমার প্রচন্ড রকম রাগ হচ্ছে এবার। খেয়াল করলাম আব্বু আমার দিকে তাকিয়ে ওই মেয়েটাকে বলল, মা, তোমার কথা ভুল হচ্ছে। না আঙ্কেল। আচ্ছা, আমরা এই বিষয়ে পরে কথা বলি। তুমি বাইরে ওয়েট করো, আমরা আসছি। ওকে আঙ্কেল। মেয়েটা বাইরের দিকে চলে আসলো। আপনারা ভাবছেন আমি এতক্ষণ চুপ করে ছিলাম কেন? কারণ আব্বু আমার রাগ হওয়া দেখে আমার হাত ধরে রেখেছিল যেন আমি কথা না বলি। তারপর আমরা এখানকার কাজ করলাম। টেস্টের রেজাল্ট একদিন পরে দিবে, তাই চলে আসলাম। বাইরে এসে দেখি মেয়েটা আর নাই, চলে গেছে। আমি মনে মনে ভাবলাম ভালো হয়েছে। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। পরদিন গিয়ে আমি রেজাল্ট নিয়ে ডাক্তারকে দেখালে ডাক্তার বলল সব ঠিক আছে। তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই আমার ফোনটা বেজে উঠল। আমি অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলাম না, কিন্তু যে ফোন দিচ্ছে সে তো অবিরাম ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু আপনি কে? কেমন আছেন জিজ্ঞেস করার আগেই বলছেন আমি কে? কারণ আমি আপনাকে চিনি না, আর আপনি কে সেটাও জানি না। আগে আপনার পরিচয় দিন। আমি আপনার কাছের একজন। আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, আর আপনিও আমাকে চিনেন। আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটাকে। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায় থেকে? আর আপনাকে আমি চিনি না, আপনি ভুল নাম্বারে কল করেছেন। না, আমি ঠিক নাম্বারেই কল করেছি, কারণ আপনি পারভেজ। শোনেন, আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, আমি কিন্তু কিছুই বলিনি। আপনি আর কখনো আমার চোখের সামনে আসবেন না, আর আমাকে কখনো ফোন করবেন না। আর যদি এগুলোর মধ্যে একটা করেন তাহলে আপনার খবর আছে। মেয়েটা কিছু বলার আগে টুট 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 লাইনটা কেটে দিলাম। আর আমার প্রচন্ড রকম রাগ হচ্ছিল মেয়েটার উপর, যাকে কিনা আমি চিনি না জানি না, সে নাকি আমাকে চেনে। আজব সব কারবার। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আম্মুকে একবার বললাম, আম্মু, আমি কি একবার সুলতানার সাথে দেখা করতে পারি? না, তোর দেখা করতে হবে না। ও তোর সাথে দেখা করেছে এবং কথাও বলেছে। তোর আর আলাদা করে দেখা করতে হবে না। কি বলছো এসব? আমার সাথে দেখা করলো কোথায়? করেছে। তোর এত ভাবতে হবে না। তোর না আজকে থেকে অফিস যাওয়ার কথা। তাড়াতাড়ি করে অফিসে যা, না হলে তোর আব্বু রাগারাগি করবে কিন্তু। আচ্ছা যাচ্ছি, আর কি করব। এরপর আরো কিছু কথা বলে বের হয়ে চলে আসলাম অফিসে। অসুস্থ থাকায় এতদিন যাইনি। আসলে এটা আমার বন্ধুর অফিস। আমার বন্ধু এই অফিসের এমডি। আমি বসে বসে কিছু কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। তিনি বললেন অনেক জরুরি। আমি বললাম আচ্ছা, পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠল, আমি কি আসতে পারি? কথাটা শুনে আমি সামনের দিকে মুখ তুলে তাকাতেই আমার চোখটা আটকে গেল দরজায়। মার্কেটের সেই মেয়েটা আমার হা হয়ে তাকিয়ে থাকা দেখে মেয়েটা বলল, কি আসবো না এখানেই দাঁড়িয়ে থাকবো? আসেন। মেয়েটি ভেতরে এসে দাঁড়াতেই আমি বললাম, বসেন। মেয়েটি আমাকে ধন্যবাদ দিয়ে বসলো। আমি অফিসে বলে আগে বললাম, আমি আপনার জন্য কি করতে পারি? একটা কাজই ডাকো, বিয়ে করে ফেলি। মেয়েটির কথা শুনে আমি পুরাই অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, কি? ডাকো। জানো, আমি তোমাকে ছাড়া আর একটি মুহূর্তও থাকতে পারবো না। আপনাকে ভূতে লাড়ে নাকি শয়তানে লাড়ে বলুন তো? মানে? কোন পাগলা গারদ থেকে পালিয়ে আসছেন? কি সব উল্টাপাল্টা বলছেন? গতকাল মার্কেট বললেন, আবার রাতে ফোন করে বললেন, এখন আবার এখানে আসছেন। আপনি এখানে আসছেন কেন? কালকে রাতে যেভাবে রাগ দেখিয়ে ফোনটা রেখে দিলে, তাতে ভাবলাম একবার তোমার সাথে দেখা করে আসি, আর কাজী ডেকে নিয়ে এসে বিয়েটাও সেরে ফেলি। উফ, এবার কিন্তু রাগ উঠে যাচ্ছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কিসের জন্য আমার সাথে লেগেছেন? আমি আপনার কি করেছি? আপনি অনেকদিন থেকে আমাকে এইভাবে বিরক্ত করছেন, কিন্তু কিসের জন্য এরকম করছেন? এমনিতেই আপনাকে জ্বালাতন করতে আমার খুব ভালো লাগে, তাই। আর আপনাকে ছাড়া আর কাকে জ্বালাতন করব বলেন? কি বলছেন এসব? আমি আপনাকে চিনি না, আর আমাকে জ্বালাতন করতে ভালো লাগে মানেটা কি? আর আমাকে ছাড়া কাউকে জ্বালাতন করবেন না মানেটা কি? সবগুলোর উত্তর একটাই, তুমি মনে হয় ভালোভাবে
বুঝতে পেরেছো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তবে শুনুন, আমার না বিয়ে ঠিক করা আছে। আর আমার ওয়াইফের নাম সুলতানা। 15 দিন পর আমার বিয়ে। ও, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম যে আমার বিয়ে আর মাত্র 15 দিন বাকি। তাই বুঝি? আমি বিশ্বাস করি না। কোনো কনফিউশন আছে নাকি? আমি তো বিশ্বাস করি, কনফিউশন হব কেন? অন্য কোনো মেয়ের দিকে তাকালে না মেরে ফেলবো। উফ দূর, আপনি এখন আসতে পারেন, জানতো। ওকে জানো, খুব তাড়াতাড়ি তুলে নিয়ে বাসর করবো, রেডি থেকো, বাই। এই বলে মেয়েটা উঠে চলে যেতে যেতে পেছনে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমার নাম সানজিদা। বলেই মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর মনে হলো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কাজে মন দিলাম। এইভাবে দিনটা শেষ। এইভাবে যেতে যেতে 2 দিন পর অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ছাদে যাব ভাবলাম। তখনই আম্মু একটা ডাক দিল। পারভেজ, দেখ তোর ফ্রেন্ড এসেছে, বাইরে আয়। আমি মনে মনে বললাম, আমার ফ্রেন্ড আসছে, কিন্তু আমার তো এইরকম কোনো ফ্রেন্ড নাই। যাই হোক, আমার রুম থেকে বেরিয়ে এসে দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি আবারও আগের বারের মতো হতবাক। আরে আপনারা ভাবছেন কে এসেছে? আর বইলেন না, ওই যে মেয়েটা, ওই মেয়েটাই আসছে, সানজিদা। কিরকম মেয়েরে বাবা, চিনা নাই জানা নাই, হুটহাট সব জায়গায় চলে আসে। আম্মু আর মেয়েটা বসে আছে। আমার এইভাবে হা করে তাকিয়ে থাকা দেখে আম্মু বলল, কি রে, অবাক হওয়ার কি আছে? আর ওইরকম গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। আমি কিছু না বলে বসলাম। আর ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা একরকমের হাসি দিচ্ছে। শয়তানিটাই ফাঁসি। তা দেখেও আমি কিছুই বললাম না। আমি বসার পরে আম্মু বলল, তোরা বসে গল্প কর, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। এমনিতেই আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে যে মেয়েটাকে আমি চিনি না, হুটহাট করে সব জায়গায় চলে আসছে। তারপরও আমি সব কিছুই বুঝিয়ে বলেছি। তারপরও এইরকম কাজ করে কিভাবে? আমার চুপ করে বসে থাকা দেখে মেয়েটা বলল, আমার জানুটা কি ব্যাপার, রেগে আছে মনে হয়? রাগলে না তোমাকে অনেক কিউট লাগে জানো। না, আমি রাখবো কেন? আপনি কি রাগ করার মতো কিছু করেছেন যে আমি রাগ করব? না, আমি জানি আমার জানুর রাগ অনেক, আর তুমি যে এখন প্রচুর রেগে আছো আমি বুঝতেই পারছি। তো যখন বুঝতেই পারছেন, তাহলে আবার বলেন কেন? আর আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেলেন? আমি যেখানেই পেয়েছি তোমাকে বলবো কেন? আপনাকে বলতেই হবে, বলেন। আর কেন আসছেন? আমার পিছনে কেন পড়ে আছেন? আপনি ঠিকানা পেয়েছেন ঠিক আছে, তো আবার বাসায় এসেছেন কেন? আসতে মন চেয়েছে তাই এসেছি, আরো আসবো। আর আমার জানুটাকে অনেক দিন দেখি নাই, তাই চলে এসেছি। ওরে আল্লাহ রে, আমাকে একটু উপরে উঠাই নাও, তাও মনে হয় আমি ভালো থাকবো। আরে কি বলেন এসব? আর মাত্র কয়েকদিন পর বিয়ে, আর এখন এগুলো কথা বলছো কেন? তো আমি কি করব বলেন? কিছুই করতে হবে না, যাই হোক। তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিচ্ছ তো নাকি? আপনাকে দাওয়াত দিব আমার বিয়েতে? কোনো প্রশ্নই ওঠে না। দাওয়াত দেওয়া লাগবে কেন? আমি তো তোমাকে বিয়ে করব, রোম্যান্স করব, বউকে দাওয়াত দিতে হয় না। দেখো না, বউ নিজে এসে গেছে বিয়ের কথা বলতে। ফাজিল মাইয়া, তোরে বিয়ে করতে ঠেকা পড়ছে। আমার কথা শেষ না হতেই আব্বুর আগমন। কি হ্যাঁ, কে কাকে দাওয়াত দিচ্ছে না শুনি? আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর তোমার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছেন। আম্মু বলল আপনাদের সাথে দেখা করে যেতে, আর আম্মু আপনাকে আর আন্টিকে একবার যেতে বলেছে, তাই আর কি। কথা শেষ না হতে আমি শুরু করলাম, ও তাহলে আমার সাথে প্রথম দিন থেকে তাহলে সবার অভিনয় চলছে? বাহ, খুব ভালো। তোমরা চীনা পরিচিত তাহলে? আসলে একটু খারাপ লাগছে এটা ভেবে যে আব্বু আম্মু সবাই ওই মেয়েটাকে চেনে আর আমার সামনে প্রকাশ করেন না। আর আব্বু বলছিলেন না যে কাকে দাওয়াত দিব না, সে হচ্ছে এই মেয়েটা। চুপ গাধা, যা উপরে যা, এইখানে আর বসে থাকতে হবে না। আর শোন, কালকে সকালে তো ফ্রেন্ডের সবাইকে দাওয়াত দিবি। আচ্ছা। আমি উঠে চলে আসার সময় একটা কথা মাথার মধ্যে কেমন যেন ঘুরপাক খাচ্ছে। আমি আর কিছু না ভেবে পেছনে ঘুরে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে আপনি কি সানজিদা ইসলাম সুলতানা? আমার কথা শুনে ওর মুখটা কেমন চুপসে গেল। আর আব্বু তো মনে হয়
পুরাই অবাক হয়ে গেছে, কিছুই বলছে না, শুধুই তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। এর দুজনেই হতবাক। এইবার আমার একটু রাগ হলো। আমি এবার জোরে বললাম, কি হলো বলেন, কথা বলেন। আমার দিকে তাকিয়ে আব্বু বুঝতে পেরেছে যে কিছুটা আমার রাগ হচ্ছে, তাই আব্বু আর কিছুই বলল না, কারণ আমি রাগলে কেউ কিছুই বলে না, আর তখন কেউ কিছু বললে আমার রাগ বেশি হয় আর পরিণতি খারাপ হয়। এখনো কেউ কিছুই বলছে না। আমি এবার বললাম, কি কিছু বলছেন না কেন? কিছু বলবেন না অন্য কিছু করতে হবে আমাকে? এবার মনে হয় মেয়েটা একটু ভয় পেয়েছে। ভয় পেয়ে মেয়েটা ভাঙা ভাঙা গলায় কথা বলছে। আমি মেয়েটা ভয় পেয়ে বলতে যাবে এমন সময় আম্মু চলে এসে বলছে, কি হয়েছে? তুই ওকে ওই রকম করছিস কেন? তুই দিন দিন কি হচ্ছিস বলতো? বাড়িতে একটা মানুষ এসেছে আর তুই কি না আলতু ফালতু প্রশ্ন করা শুরু করেছিস? কই না তো, আমি তো শুধু সত্যি কথাটা জানতে চাইলাম। আর তুমি কি না কি বলছো? তোকে কিচ্ছু এখন জানতে হবে না, এখন উপরে যা, পরে জানবি। সাথে আবার আব্বু একটু যোগ করলো, আমিও তো সেই কথাই বলছি, তুই এখান থেকে যা, আমি পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিন্তু পার পাবেন না, আপনাকে উত্তর দিতেই হবে। বলেই আমি উপরে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম। সেদিনের মতো অফিস শেষে বাসায় এসে দেখি ভাইয়া ভাবি আসছে আর পিচ্চি এসেছে। আরে আপনারা ভাবছেন পিচ্চি আবার কে? ও আপনাদের তো বলাই হয়নি। পিচ্চি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, নাম ঈশিতা, আমি পিচ্চি বলি। যাই হোক, এই কয়দিন খুব ভালো কাটবে, কারণ পিচ্চির সাথে খুব ভালো সময় কাটানো যায়। আর পিচ্চিটা অনেক কিউট আর খুব পাকা পাকা কথা বলে। পিচ্চির সাথে কোনো বিষয় পেরে ওঠা যায় না। এই দেখেন, আমি আপনাদের সাথেই কথা বলছি, ওইদিকে পিচ্চি দাঁড়িয়ে আছে, ওর সাথে কথাই বলা হয়নি এখনো। আপনাদের সাথে একটু পরে কথা বলি, আগে পিচ্চি মামনির সাথে কথা বলি। হ্যালো পিচ্চি মামনি। আমি তোমার সাথে কথা বলবো না। আমি এসেছি সকালে আর তুমি এখন আসছো আমার খবর নিতে। তুমি যাও তোমার বাবার অফিসে। কি আমি বললাম না যে পিচ্চি খুব পাকা পাকা কথা বলে? পিচ্চির কথা শুনে সবাই হাসতে শুরু করেছে। না মামনি, আর এইরকম হবে না, আমার মনে ছিল না। আসলে অফিসে অনেক কাজ তো, তাই কাজের চাপে ফোন করতে পারিনি। তবে কালকে থেকে আর এইরকম হবে না। না, এগুলো বলে হবে না, মিথ্যে কথা বলেছ। সত্যি বলছি মামনি। এখনো অন্যদিকে তাকিয়ে আছে, আমার উপর সত্যি অনেক রাগ করেছে। আর আমিও না, একটিবারও মনে হয়নি যে আজকে ওরা আসবে। এখন দেখি কি করা যায়। মামনি আমি কান ধরছি, প্লিজ মাফ করো মা, আর এমন হবে না। এইবার মনে হয় কাজ হয়েছে। হ্যাঁ সত্যি কাজ হয়েছে। আমার দিকে ঘুরে বলল, না, শুধু কান ধরলে হবে না, কালকে আমাকে তোমার অফিস নিয়ে যেতে হবে। আর বিকেলে আসার সময় চাচির বাসায় গিয়ে চাচির সাথে দেখা করে নিয়ে আসতে হবে। তোমাকে কালকে অফিস নিয়ে যাব ঠিক আছে, কিন্তু তোমার চাচিটাকে? ওরে বাবা, যে তুমি শুধুই বড় হয়েছো, কিচ্ছু বুঝতে শেখোনি এখনো। তোমাকে আর কত শেখাবো বলো তো? দাদু তুমি তোমার ছেলেকে কিছু শেখাতে পারোনি, এখনো বোকাই আছে। আমার চাচিকে তুমি বুঝতে পারোনি, আমার চাচি হচ্ছে সুলতানা। পিচ্চির কথাগুলো শুনে সবাই হাসতে শুরু করলো। সবার হাসি দেখে নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছে। আমি একটু লজ্জিত হয়ে বললাম,